বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত অনলাইন ক্লাসে। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পত্র পড়ছিলাম আমরা দীর্ঘদিন ধরেই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষার কোনো ভীতি যেন কাজ না করে। আসলে এটা এমসিকিউ এর একটা পরীক্ষা নেব আমরা। তোমরা মোটামুটি একটু আইডিয়া থাকলেই এই পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে। তো এই সকল পরীক্ষার কারণে দ্বিতীয় পত্রের পড়া হ্যাম্পার হোক, এটা আমি চাই না। তোমরা দ্বিতীয় পত্র সাথে সাথে যেন চলতে থাকে পড়া। পরীক্ষা যতটুকু দেওয়া সম্ভব ভালো করে দেওয়ার চেষ্টা করবা। তো আমরা পরিবেশ রসায়ন পড়ছিলাম দীর্ঘদিন ধরেই। মাননীয় প্রিন্সিপাল স্যার অনেকগুলো ক্লাস নিয়েছেন, ডক্টর ব্রজেন্দ্রনাথ স্যারও ক্লাস নিয়েছেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারের। আজকে আমি কিছু টপিকস তোমাদের ডিসকাস করব। নাইট্রোজেন ফিক্সেশন, শিল্পের গ্যাসীয় বর্জ্য, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস ও তার উৎস, অ্যাসিড বৃষ্টির কারণ, প্রভাব, প্রতিকার। আরও যদি সময় পাই তাহলে আমি তোমাদের অ্যাসিড বেজের যে মডার্ন কনসেপ্টসগুলো আছে, মানে আর্হেনিয়াস তত্ত্ব, তারপরে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব, লুইস তত্ত্ব, এগুলা চেষ্টা করব যদি টাইম পাই শেষের দিকে। তো চলো শুরু করি। আমরা নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আলোচনা শুরু করব আজকের মতো। নাইট্রোজেন ফিক্সেশন তোমরা জানো, মানে উদ্ভিদের অনেকগুলো উপাদানের মধ্যে নাইট্রোজেন একটা অন্যতম উপাদান। তো নাইট্রোজেন দিয়ে সে মানে উদ্ভিদ প্রোটিন তৈরি করে। উদ্ভিদের দেহ বৃদ্ধির জন্য এটা খুবই দরকারি, একটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নাইট্রেট লবণ হিসেবে নাইট্রোজেন গ্রহণ করে এবং সেই প্রোটিন উদ্ভিদ যখন আমরা প্রাণীকুল যখন সেই উদ্ভিদ গ্রহণ করে তখন তাদের দেহে তোমার প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয়। প্রোটিন হচ্ছে একটা পলিমার, এর মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডে মেইনলি নাইট্রোজেন থাকে। সো নাইট্রোজেন না হলে কিন্তু উদ্ভিদের গ্রোথ পসিবল না এবং এটা বন্ধ হয়ে যাবে, গ্রোথ বন্ধ হয়ে যাবে। আমরা সেই জন্যই নাইট্রোজেনকে করি কি, নাইট্রোজেন আবার দেখো, মুক্ত নাইট্রোজেনকে উদ্ভিদের পক্ষে সম্ভব না অ্যাকসেপ্ট করা। মুক্ত নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করতে পারে না। অল্প কয়েকটা উদ্ভিদ আছে, মানে লিগুমিনাস জাতীয় কিছু উদ্ভিদ আছে, সে প্রসঙ্গে পরে আসছি। তো ফিক্সেশনকে যদি ডিফাইন করতে চাও তাহলে হবে এরকম ব্যাপারটা যে বাতাসের মৌলিক বা মুক্ত নাইট্রোজেনকে বিভিন্ন প্রক্রিয়ায়, সেটা ভৌত এবং রাসায়নিক হতে পারে বা ন্যাচারাল হতে পারে, যৌগিক নাইট্রোজেন বা নাইট্রোজেন যৌগে পরিণত করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করার প্রক্রিয়াকে আমরা বলতেছি নাইট্রোজেন ফিক্সেশন, মানে আবদ্ধকরণ বা সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন। সিম্পল আইডিয়া। ফ্রি নাইট্রোজেন, আর তোমরা জানো নাইট্রোজেন খুব নিষ্ক্রিয় N2, বা তুমি যদি এভাবে লেখো নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন থাকে, নাইট্রোজেনের সক্রিয়তা খুবই কম। নাইট্রোজেনের সক্রিয়তা নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরেই কিন্তু নাইট্রোজেনের অবস্থান। সো রাসায়নিক সক্রিয়তাহীন নাইট্রোজেন, কারণ এই ত্রিবন্ধনের মধ্যে বন্ধন বিয়োজনের মান অনেক বেশি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন এনথালপি বা শক্তি খুব বেশি, যার ফলে নাইট্রোজেন অণু নাইট্রোজেন পরমাণুতে পরিণত হতে পারে না, সহজে পারে না। এই জন্য রাসায়নিক বিক্রিয়াতে অংশও নেয় না। তো রাসায়নিক সক্রিয়তাহীন। তো এই নাইট্রোজেনকে উদ্ভিদের গ্রহণ উপযোগী করার জন্য কিন্তু নাইট্রোজেনের যৌগে পরিণত করতে হবে। ক্যালসিয়াম নাইট্রেট বা নাইট্রিক অ্যাসিড পরিণত করব, তারপরে উদ্ভিদ সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো এই জন্যই তোমার ফিক্সেশনটা খুবই জরুরি। এটা কিন্তু তোমরা নাইট্রোজেন চক্র ছোটবেলায় পড়েছো, নাইট্রোজেন সাইকেল। মানে নাইট্রোজেন তৈরি হচ্ছে, নাইট্রোজেন খরচ হচ্ছে, আবার প্রকৃতিতে চলে আসছে, বাতাসে চলে আসছে। সো দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন বিইং কনস্ট্যান্ট, যেভাবেই হোক এটা সবসময় তোমার ঠিক থাকছে। সো নাইট্রোজেন চক্রেরই একটি অংশ হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তো আমরা শুরু করি, চলো ফিক্সেশনের প্রকারভেদ দেখি। দেখো এখানে একটি নাইট্রোজেন সংবেদন কয়েকভাবে হতে পারে সংবন্ধন। একটা হতে পারে তোমার ডাইরেক্ট ফিক্সেশন বা প্রত্যক্ষ ফিক্সেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ফিক্সেশন বা তোমার এটা হচ্ছে প্রাকৃতিক ফিক্সেশন
বা আর্টিফিশিয়াল ফিক্সেশন। তো প্রত্যক্ষ ফিক্সেশন বা বায়োলজিক্যাল ফিক্সেশন, যেটা বায়োলজিক্যাল, এটা হচ্ছে তোমার কিছু কিছু উদ্ভিদ আছে, কিছু কিছু উদ্ভিদ ওরা কিন্তু বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন অ্যাকসেপ্ট করতে পারে। এদের শিকড়ে সিম্বায়োটিক নামক এক ধরনের অর্গানিজম থাকে। সিম্বায়োটিক, সব উদ্ভিদ না, কিন্তু লিগুমিনাস জাতীয় উদ্ভিদ। ওই সিম্বায়োটিক অর্গানিজমের সাহায্যে এরা একটা নোডিউল তৈরি হয়, শিকড়ে নোডিউল নামক এক ধরনের পদার্থ তৈরি হয়। এই নোডিউলটা বাতাসের ফ্রি নাইট্রোজেনকে, মুক্ত নাইট্রোজেনকে ডাইরেক্ট শোষণ করে নাইট্রোজেন ঘটিত যৌগ তৈরি করে। সো দিস ইজ কল্ড বায়োলজিক্যাল ফিক্সেশন। এজন্য কৃষি জমিতে মাঝে মাঝে সিম জাতীয় বা ডাল জাতীয় উদ্ভিদ যদি চাষ করা যায়, তাহলে তার পরবর্তীতে কোনো ফসল করতে গেলে কোনো সার দিতে হয় না, স্পেশালি ইউরিয়া সার দিতে হয় না, বিকজ ওই জমিতে অনেক নাইট্রোজেন ট্র্যাপড হয়ে থাকে। এটা হচ্ছে তাহলে আমরা দেখলাম বায়োলজিক্যাল ফিক্সেশন বা প্রত্যক্ষ ফিক্সেশন। এটা যদি সব উদ্ভিদ করতে পারতো তাহলে কিন্তু আমাদের সার দিতে হতো না জমিতে, তাহলে উদ্ভিদে আমার খরচ কম পড়তো, উদ্ভিদে ভালো হতো। কিন্তু সমস্ত উদ্ভিদের পক্ষে এই বাতাসের নাইট্রোজেনকে অ্যাকসেপ্ট বা মানে গ্রহণ করা সম্ভব না। এ কারণেই আমরা আর্টিফিশিয়ালি ইউরিয়া সার বা অন্যান্য সারের মাধ্যমে জমিতে উদ্ভিদের নাইট্রোজেনের অভাব পূরণ করি। সেটাই আমরা দেখবো আর কি। অন্যান্য ফিক্সেশন কিভাবে হয় সেটা দেখব। দেখো, আচ্ছা, আমরা শুরু করছি তাহলে রাসায়নিক বিক্রিয়া দিয়ে শুরু করছি। বজ্রপাতের মাধ্যমে যে প্রাকৃতিক ফিক্সেশন হয় সেটা দেখব আমরা। ফিক্সেশন তোমার নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন, এটা ধরো বাতাসেই আছে। এখন যদি বজ্রপাতের সময় তোমার এখানে তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। নাইট্রিক অক্সাইড 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা সাধারণ তাপমাত্রায় হয় না, এটা একমুখী হবে। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বজ্রপাতের সময় এটা তৈরি হচ্ছে এই ধরনের। আমাদের জানো বর্ষাকালে বা মনসুন টাইমে অনেক বেশি বৃষ্টিপাত হয়, তখন বজ্রপাত বেশি হয়। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, নাইট্রিক অক্সাইড গ্যাস এরপরে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন টেম্পারেচার কিন্তু কমে গেছে। টেম্পারেচার রিচেস এট 50 ডিগ্রি সেলসিয়াস, অপেক্ষাকৃত ঠান্ডা অবস্থায়, মানে বজ্রপাতের পরে টেম্পারেচার কমে যায়। সেই টেম্পারেচারে এটা তৈরি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টি হয়, বজ্রপাতের পরে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানির সাথে মিশে এটা তৈরি করছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডও তৈরি করে সাথে, বাট আমরা নাইট্রিক অ্যাসিডটা নিয়ে দেখবো, নাইট্রিক অ্যাসিডটা নিয়ে কাজ করব। তোমরা দেখো এখানে নাইট্রাস অ্যাসিডের কথা বলা আছে, HNO2। আমরা মেইনলি এটা নিয়ে কাজ করব, নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করব। নাইট্রিক অ্যাসিডটা যখন বৃষ্টির পানির সাথে মিশে, বাট এই নাইট্রিক অ্যাসিড কিন্তু লঘু, এটা মনে করার কোনো কারণ নাই যেটা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, নট লাইক দ্যাট। এটা লঘু নাইট্রিক অ্যাসিড। এই লঘু নাইট্রিক অ্যাসিড যখন বৃষ্টির পানির সাথে মাটিতে এসে পৌঁছায়, তোমরা জানো মাটির মেইন উপাদান, মাটি কিন্তু ক্ষার জাতীয় পদার্থ। মাটির প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, মাটির মেইন উপাদান। তো তার সাথে মিশে এটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এটা হবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি। এই যে এই ক্যালসিয়াম নাইট্রেট যেটা, এটাই উদ্ভিদের মেইন পুষ্টি উপাদান। ক্যালসিয়াম নাইট্রেট মানে নাইট্রোজেনটাকে কালেক্ট করতে হলে এই ক্যালসিয়াম নাইট্রেট উদ্ভিদের মূল রোম দিয়ে তার বিভিন্ন শাখা প্রশাখায় পৌঁছায় এবং উদ্ভিদ সার্ভাইভ করে এবং তার গ্রোথ ভালো হয়। এই হচ্ছে আমার এটাও প্রাকৃতিক ফিক্সেশন, ন্যাচারাল ফিক্সেশন। এই জন্য দেখো যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেইখানে কিন্তু উদ্ভিদ ভালো হয় এবং উদ্ভিদের তোমার গ্রোথ বেশি হয়। মরুভূমিতে কিন্তু কোনো উদ্ভিদ হয় না কেন? মরুভূমিতে দেখো ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ ছাড়া কিছু হয় না, কারণ সেখানে বৃষ্টিপাত নাই। বৃষ্টিপাত নাই মানে নাইট্রিক অ্যাসিড নাই, এই যে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে না।
কোনো নিউট্রিয়েন্টস তৈরি হচ্ছে না উদ্ভিদের জন্য, দ্যাটস ওয়াই সেখানে কোনো ডেজার্ট এলাকায় কোনো উদ্ভিদ জন্মে না। এই হচ্ছে আমাদের তাহলে প্রাকৃতিক ফিক্সেশন, এই রিয়াকশনগুলো আমাদের দরকার মেইনলি। আমরা এখন অন্যান্য ফিক্সেশনগুলো দেখব, অন্যান্য যে ফিক্সেশন। দেখো এরপরে কৃত্রিম ফিক্সেশন আমরা দেখব। কৃত্রিম ফিক্সেশনে কি আছে? কৃত্রিম ফিক্সেশন মানে যেখানে বৃষ্টিপাত হয় না বা ধরো সবসময় মাটিতে পর্যাপ্ত নাইট্রোজেন থাকেও না, মাটির পুষ্টি কমে যায়, সেই ক্ষেত্রে আমরা তার রাসায়নিক সার তৈরি করব। রাসায়নিক সার তৈরি করে বাংলাদেশে যেন অনেক ইউরিয়া সার কারখানা আছে, সেখানে ব্যাপক ইউরিয়া সার তৈরি হয়। তো ইউরিয়া সারের মাধ্যমে কিন্তু আমরা উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করি। যে নাইট্রোজেনের দরকার তার সেইটা আমরা সাপ্লাই দিই সার প্রয়োগের মাধ্যমে। তো ইউরিয়া সার তৈরির রিয়াকশন তোমরা চ্যাপ্টার 5-এ পড়বা, আমি দেখাচ্ছি। এখানে হেবার পদ্ধতিতে প্রথমে কি লিখতেছি, কৃত্রিম ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, এটা না অক্সিজেন না, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আমরা তৈরি করলাম অ্যামোনিয়া তৈরি করলাম, অ্যামোনিয়া গ্যাস। তোমরা জানো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এসব ফার্স্ট ইয়ারে দেখেছো। সো বাতাস থেকে নাইট্রোজেন কালেক্ট করে নিয়ে সেখান থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করলাম, এবং স্টিম আর প্রাকৃতিক গ্যাসকে যদি পোড়ানো যায় স্টিমের সাহায্যে, তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই। তার সাথে অন্যান্য জিনিস তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন তৈরি হয়। শুধু সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা আমরা সংগ্রহ করে নিয়ে এই অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস বিক্রিয়া করে তৈরি হয় CO NH4, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। ইউরিয়া তৈরির ঠিক আগ মুহূর্তে এই সলিড যৌগটা তৈরি হয়, মানে ঠিক সলিডও না আবার লিকুইডও না, অ্যামোনিয়াম কার্বামেট এই ধরনের। অ্যামোনিয়াম কার্বামেট আমরা দেখি, অ্যামোনিয়াম কার্বামেট এটা তোমার 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 130 অ্যাটমসফিয়ার চাপে এটা ইউরিয়াতে পরিণত হয়, ইউরিয়া সার। এই যে হয়ে গেল আমাদের ইউরিয়া সার, গ্র্যানুলার ইউরিয়া। এর মধ্যে অনেক প্রক্রিয়া আছে, সেটা ইন্ডাস্ট্রিতে হয়। এটা ইউরিয়া আমরা তাহলে একটা নাইট্রোজেনের একটা যৌগ, আমরা কিন্তু ফিক্সেশন অলরেডি করে ফেললাম। নাইট্রোজেনকে আমরা একটা কেমিক্যাল যৌগ বানাই, সেটাকে উদ্ভিদের জন্য রেডি করলাম। এটা হচ্ছে ইউরিয়া। এখন এটা যখন জমিতে প্রয়োগ করা হয় ইউরিয়াটা, তখন সার দেওয়ার পরে কিন্তু জমিতে পানি দেওয়া হয় দেখবা, অথবা বৃষ্টি যখন হয় তখনই সার দেওয়ার চেষ্টা করা হয়। তো ইউরিয়া সার কিভাবে দেখো উদ্ভিদের গ্রহণ উপযোগী হয়, কিভাবে উদ্ভিদ কিভাবে এটাকে তার শোষণ করে তার কাজের জন্য, সেটা আমরা দেখব। এটা হচ্ছে NH2CO NH2, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা। শোষণ প্রক্রিয়া মানে উদ্ভিদ কি প্রক্রিয়ায় ইউরিয়া সার গ্রহণ করে। আমরা পানি দিচ্ছি, এখানে পানি সাথে থাকলে এটা তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এই অ্যামোনিয়া, মাটিতে তো অনেক ব্যাকটেরিয়া থাকে জানো, মাটিতে উপকারী ব্যাকটেরিয়া থাকে, বাতাস তো আছেই। এই উপকারী ব্যাকটেরিয়া বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটাকে নাইট্রাস অ্যাসিডে পরিণত করে, নাইট্রাস অ্যাসিড প্লাস পানি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটাকে নাইট্রাস অ্যাসিডে পরিণত করলো। দেন নাইট্রাস অ্যাসিড ফার্দার বিক্রিয়া করে এটাকে নাইট্রিক অ্যাসিড, এই তো নাইট্রিক অ্যাসিডে পরিণত করলো। দেখো আমরা কিন্তু আগের বার এই নাইট্রিক অ্যাসিড নিয়ে বানাইছিলাম হচ্ছে ওই যে বৃষ্টির বজ্রপাতের সময় যে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, সেখান থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড সেভাবে তৈরি করা অটোমেটিক তৈরি হয়ে গেছিল বৃষ্টিপাতের সময়। আর এখন বৃষ্টি হচ্ছে না, আমরা
ইউরিয়া সার প্রয়োগ করার ফলে এখানে লাস্টে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন কিন্তু বাকিটা মাটিতে তো নাইট্রিক অ্যাসিডের সাথে মাটিতে তো ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট এগুলো থাকেই, এর ফলে কি তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম নাইট্রেট। ব্যাস, এই হচ্ছে শোষণ প্রক্রিয়া। দেখো ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে উদ্ভিদ এটাকে শোষণ করে। তাহলে আমরা জমিতে সার দেওয়ার পরই যে কেমিস্ট্রিটা আছে সেটা আমরা দেখলাম, সার দেওয়ার ফলে সেটা ক্যালসিয়াম নাইট্রেট হলো এবং উদ্ভিদের মূলরম সেটাকে গ্রহণ করলো। ব্যাস প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের কি ফিক্সেশন গেল, কৃত্রিম ফিক্সেশন। আর আমরা আগে দেখালাম হচ্ছে বজ্রপাতের মাধ্যমে প্রাকৃতিক ফিক্সেশন। তো 2 টাইপস অফ ফিক্সেশন আমরা দেখলাম। এইভাবেই নাইট্রোজেন কিন্তু জমিতে বা উদ্ভিদের কাজে লাগে এবং সেই উদ্ভিদ পরে প্রাণীকুল সেই উদ্ভিদ গ্রহণ করে, উদ্ভিদ থেকে প্রাণীতে সেই নাইট্রোজেন চলে আসে। কারণ প্রাণীদেহ কিন্তু প্রোটিন ছাড়া প্রাণীদেহ বাড়ে না। এই প্রোটিনের কিন্তু মেইন উৎস কিন্তু নাইট্রোজেন এবং সেটাকে অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার, সেভাবে আমরা গ্রহণ করি। যাই হোক, আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ নাইট্রোজেন ফিক্সেশন শেষ। আমরা এখন দেখব শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ, এসব নিয়ে কাজ করব আমরা। তোমরা অনেক ছোটবেলা থেকেই কিন্তু এই বায়ু দূষণের বিষয়গুলো পড়ে আসছো। তোমরা জানো কলকারখানার চিমনি দিয়ে কিন্তু অবিরত বিভিন্ন ধরনের ফ্লু গ্যাস নির্গত হয়। এছাড়া আমাদের দহন কাজ মানে শিল্প মানে কিন্তু দহন, সেখানে হিট লাগবে, তাপ লাগবে, মানে শক্তি লাগবে। শক্তির উৎসই কিন্তু হচ্ছে তাপ দ্বারা শক্তি তৈরি হয়। সেই তাপের জন্য আমাকে কয়লা পোড়াতে হবে, আর কয়লার মধ্যে সালফার থাকে, জানো সালফার থাকে, কার্বন থাকে। কয়লা মানে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, অনেক ধরনের দূষক গ্যাস তৈরি হয়। সেসব নিয়ে আমরা বিস্তারিত কাজ করব। তো দেখো, আমি একটা ক্লাসিফাই করার চেষ্টা করেছি দূষকগুলোকে। গ্যাসীয় দূষক প্রথমে আমরা লিখবো অজৈব গ্যাসীয় দূষক। অজৈব কি? অজৈব গ্যাসীয় দূষক লিখছি আমরা। যে সমস্ত দূষক আছে অজৈব গ্যাসীয় দূষক, এখানে COX মানে CO2, তারপরে SOX, দেখো SOX মানে হচ্ছে এখানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। NOX দহন কাজে না, নাইট্রোজেনের কিছু অক্সাইড তৈরি হয় দহনের সময়। NOX মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলা। তারপরে আছে এখানে আরেকটা কিছু পাবো আমরা, সালফিউরিক অ্যাসিড ভ্যাপার। তো আমরা এইভাবে পাচ্ছি, বা অন্যান্য এগুলো সব অজৈব গ্যাসীয় দূষক। এইগুলা কিন্তু কলকারখানার চিমনি দিয়ে অলওয়েজ নির্গত হতে থাকে। আচ্ছা, নেক্সট আছে আমাদের অজৈব গ্যাসীয় দূষকের পরে জৈব গ্যাসীয় বায়ু দূষক। জৈব গ্যাসীয় দূষক হাইড্রোকার্বন আছে। জৈব কোনগুলো? জৈব গ্যাসীয় দূষক, এটাতে কি আছে? হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, তারপরে আছে তোমার কিটোন আছে, অ্যামিন আছে, অ্যালকোহল আছে, অনেক জৈব দূষক আছে এখানে। এগুলো হচ্ছে জৈব গ্যাসীয় দূষক। তারপরে আছে পার্টিকুলেট ম্যাটারস। তোমার পার্টিকুলেট ম্যাটারের নাম প্রায় শুনে থাকো। এটা হচ্ছে তোমার সূক্ষ্ম ধূলিকণা জাতীয়। অনেক সময় এগুলো এত ছোট যে তোমার খালি চোখে তোমার চোখেই পড়বে না। এগুলা দেখার জন্য অন্য ডিভাইস ইউজ করা হয়। বাট এই ধরনের মানে সাসপেন্ডেড পার্টিকেল বা ডাস্ট পার্টিকেল কিন্তু নেচারে সবসময় থাকে। তোমরা জানো ঢাকা শহরে মাঝে মাঝেই কিন্তু বাতাসে এইগুলোর পরিমাণ এত বেড়ে যায় যে মানুষের বিভিন্ন রোগ শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়, বা শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রবলেম শুরু হয়। এই ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু বায়ু দূষণ মাঝে মাঝে চরম পর্যায়ে চলে যায়। তো এই ধরনের অনেক ধরনের সূক্ষ্ম ধূলিকণা, এগুলো কি দেখো আছে, কণা জাতীয় দূষক হচ্ছে মূল কার্বন কণা, শিল্প কারখানা থেকে সৃষ্ট ধূলিকণা, মেইনলি কার্বন কণা।
তোমরা যদি কোনো ইন্ডাস্ট্রির কাছে যেয়ে থাকো তাহলে দেখবা সেখানে ধোঁয়ার মতো লাগে, একদম একটা আবরণ তৈরি করে, বাতাসকে ঢেকে দেয়, বাতাসের উপর একটা ভারী মানে আবরণ থাকে। এইগুলা কিন্তু আসলে এই পার্টিকেল জাতীয় পদার্থ। তাহলে এগুলো মেইনলি কার্বন কণা থেকে সৃষ্ট ধূলিকণা, তারপরে বালু, ধোঁয়া, কুয়াশার মিশ্রণ, স্মগ বলে এটাকে, স্মগ, জানো স্মগ? স্মগ, আচ্ছা। তো স্মোক আর হচ্ছে গ্যাসিয়াস থেকে, স্মোক এবং গ্যাস, ধোঁয়া এবং বাতাস থেকে এইগুলো তৈরি হয় মোটা আবরণ। আর তারপরে হচ্ছে এগুলোকে আমরা আরো ভাগ করব আমরা। তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই কণা জাতীয় দূষক সিমেন্ট কারখানাতে সবচেয়ে বেশি। সিমেন্ট কারখানাতে কিন্তু ওখানে সিমেন্ট তৈরির মেইন উপাদানই হচ্ছে তোমার কি এটা মাটি জাতীয় পদার্থ, ক্যালকেরিয়াস আর আর্জেলিয়াস জাতীয় পদার্থ। সিমেন্ট কারখানাতে এই তোমার কণা জাতীয় দূষক সবচাইতে বেশি। অন্যান্য জায়গাতেও আছে, চায়নাতে বিভিন্ন শহরে দেখো মাঝে মাঝে WHO এগুলোতে ভীষণ উদ্বেগ প্রকাশ করে যে বাতাসে বিভিন্ন পার্টিকেলের পরিমাণ বেড়ে যায়, তারপর সীসা এগুলো আসে অনেক। তো এই দূষকগুলোকে আমরা আরও কিছু ভাগে ভাগ করতে পারি দূষকগুলোকে। এই একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য দূষক। প্রাইমারি বা মুখ্য দূষক হচ্ছে কি, দেখো দূষক যদি যেখান থেকে নির্গত হচ্ছে সেখান থেকে নির্গত হওয়ার পরে যদি সেটি কারোর সাথে না মিশে ডাইরেক্ট বাতাসে বা প্রকৃতিতে মিশে, তখন সেটাকে আমরা বলতেছি মুখ্য বা প্রাইমারি দূষক। মুখ্য বা প্রাইমারি দূষক এগুলা তোমার ডাইরেক্টলি মানে তৈরি হওয়ার পরে, সোর্স থেকে তৈরি হওয়ার পরে সরাসরি প্রকৃতিতে বা বাতাসে মিশে যাচ্ছে। এক্সাম্পল দেই আমি, NO, তারপরে তোমার সালফার ডাইঅক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলা কিন্তু সবই মুখ্য দূষক, সব মুখ্য দূষক এগুলা। অ্যামোনিয়া আছে, H2S আছে, সবই মুখ্য দূষক, অ্যামোনিয়া, H2S। কারণ এগুলার এটা কি, এগুলা যে সোর্স থেকে তৈরি হচ্ছে, সোর্স থেকে তৈরি হওয়ার পরে সরাসরি বাতাসে মিশে যাচ্ছে, মানে কারোর সঙ্গে মেশার আগেই হিট করছে প্রকৃতিকে। এগুলাকে আমরা বলতেছি হচ্ছে মুখ্য দূষক, প্রাইমারি দূষক। আরও আছে সেকেন্ডারি বা গৌণ দূষক। সেকেন্ডারি বা গৌণ দূষক দেখো কি, সেকেন্ডারি বা মুখ্য দূষকগুলো যখন আরেকটি এলিমেন্টের সঙ্গে বিক্রিয়া করে আরেক ধরনের দূষক তৈরি করে, সেটাকে আমরা বলছি গৌণ দূষক। এক্সাম্পল দিচ্ছি, এই দেখো সালফার ডাইঅক্সাইড একটা মুখ্য দূষক, মুখ্য দূষক। এরপরে যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন সেটি কি তৈরি করছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে, এটা একটি গৌণ দূষক। আবার এই সালফার ডাইঅক্সাইড কিন্তু পানি বা অক্সিজেনের বিক্রিয়া করে কিন্তু কি হচ্ছে, সালফিউরাস অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এগুলো তৈরি করছে। তার মানে সেকেন্ড স্টেপ পলিউটেন্ট, সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ড স্টেজ হচ্ছে এই তোমার সেকেন্ডারি বা গৌণ দূষক। মানে আরেকটি প্রাইমারি দূষকের সঙ্গে সেকেন্ড একটা এলিমেন্ট ন্যাচারের যুক্ত হয়ে যে দূষক তৈরি করে। প্যান দেখতে পাচ্ছ, PAN, প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান। এগুলো আমরা দেখব পরবর্তীতে আরও কিছু। এইগুলো তো মুখ্য দূষক, সেকেন্ডারি দূষক। তারপরে পার্টিকুলেট ম্যাটার, জৈব দূষক, অনেক ধরনের দূষক আছে নেচারে। আবার বর্জ্য আছে অনেক, আমরা দেখবো আস্তে আস্তে এগুলা সবই। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা চার্ট দেখো, একটা দেখাচ্ছি, স্লাইড দেখাচ্ছি এখানে। দেখো নেচারে কিভাবে তৈরি হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস। প্রাইমারি এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মোস্ট হাইড্রোকার্বনস, মোস্ট সাসপেন্ডেড পার্টিকেলস হচ্ছে ভাসমান যে কণাগুলা, এগুলা থেকে মুক্ত হওয়া আসলে খুব কঠিন, ভাসমান কণাগুলা। এই প্রাইমারি দূষকগুলা আবার পরিবর্তিত সেকেন্ডারি দূষকে পরিণত হচ্ছে, সেকেন্ডারি পলিউটেন্টস, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তোমাদের একটা কথা বলি, অনেকেই এই চ্যাপ্টারের শেষের দিককার জিনিসগুলোকে ইগনোর করে যে এগুলা সহজ এবং এগুলো পারা যাবে। এখন কিন্তু দূষণের মাত্রা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু মানুষের মেইন কনসার্ন হচ্ছে দূষণ এবং সেখান থেকে প্রতিকার পাওয়া। পাবলিক হেলথ, জনস্বাস্থ্যে কিন্তু এই জিনিসগুলো চলে আসছে এবং এগুলো খুব কনসার্নিং বিষয়।
তোমরা এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। এখন দেখবা সিকিউ সবসময় যে একই জায়গা থেকে হবে তা না, কোয়েশ্চেন এক্সামের জন্য কিন্তু তোমাকে অন্য অন্য এরিয়াতে যেতে হবে, মানে সেখান থেকে প্রশ্ন আসা শুরু হবে। সুতরাং এই জিনিসগুলোর উপর ভালো দক্ষতা নিবে। বানায় লেখা এক ধরনের, আর ডেটা উপাত্ত তথ্য দিয়ে লেখা আর এক ধরনের। সুতরাং তোমাকে ভালোভাবেই জানতে হবে, এটার কেমিস্ট্রি জানতে হবে। কেমিস্ট্রি দিয়ে মানে রিয়াকশন বেসিস লিখবা, এবং এটা কি এলিমেন্টস কীভাবে এভাবে দূষণে অংশ নিচ্ছে সবগুলো তোমাদের জানতে হবে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি এরপরের স্লাইডে। এই যে দেখো, শিল্পের গ্যাসীয় বর্জ্য বায়ু দূষণ। এখানে একটি কথা আমি লিখব, ভিওসি। ভিওসি বলে এটাকে, ভিওসি। এটাকে ভোলাটাইল অর্গানিক, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, ভিওসিস। এগুলো আসলে তৈরি হচ্ছে কিভাবে? তোমরা জানো প্রসাধন সামগ্রীর যে শিল্প কারখানাগুলো আছে, বিভিন্ন রং তৈরির যে কারখানাগুলো আছে, সেখানে ব্যাপক জৈব দ্রাবক ব্যবহার করা হয়। অ্যালকোহল বা অন্যান্য উপাদান, অ্যাসিটোন ইউজ করা হচ্ছে, ব্যাপক জৈব দ্রাবক ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে উদ্বায়ী দ্রব্য অলওয়েজ কন্টিনিউয়াসলি তোমার তৈরি হচ্ছে, ইফ্লুয়েন্ট তৈরি হচ্ছে, সেখানে গ্যাসিয়াস তৈরি হচ্ছে। এগুলাকেই বলা হয় ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। আর জৈব যৌগগুলা তোমার জানো সমযোজী বন্ধনের তৈরি এবং উদ্বায়ী হয়। জৈব যৌগগুলোর বন্ড স্ট্রেংথ কম এবং উদ্বায়ী হয় এবং সরাসরি মিশে যায়। তো শিল্পে জ্বালানির দহনের জ্বালানিতে আবার কি থাকতেছে? নাইট্রোজেনের কম্পাউন্ড, নাইট্রোজেনের যৌগ থাকছে। এরা কি করে? ওই উদ্বায়ী জৈব যৌগের সাথে ভিওসি প্লাস এনওএক্স, দেখো ভিওসি যেটা তৈরি হচ্ছে প্রসাধন সামগ্রীর কারখানা, রং কারখানা, তারপরে গার্মেন্টসের যে ডাইং যে ফ্যাক্টরি আছে সেগুলো তৈরি হচ্ছে এটা। তার সাথে এনওএক্স তৈরি হচ্ছে। এনওএক্স মিলে কিন্তু তৈরি করতেছে তোমার এই বিভিন্ন ধরনের দূষণ তৈরি করছে। এগুলা তৈরি করে গ্রাউন্ড লেভেল, এটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল ওজোন। গ্রাউন্ড লেভেল ওজোন। এই ওজোনটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, আমাদের বন্ধু ওজোন না এটা। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে ওজোন লেয়ারটা থাকে সেইটা কিন্তু তোমার ভালো ওজোন না। আমাদের উপরে যে ওজোনটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, যেটা ট্রপোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনটা আছে সেটা কিন্তু আমাদের বন্ধু ওজোন, কারণ তারা ক্ষতিকর রশ্মিগুলোকে ঠেকিয়ে দেয় নিচে আসা, স্কিন ক্যান্সার বা স্কিনের যে রোগ টোকগুলো সেগুলো ঠেকিয়ে দেয়। কিন্তু গ্রাউন্ডের সাথে যে ওজনের মতো একটা স্তর তৈরি হয় সেটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল ওজোন, এবং এটা অবশ্যই কিন্তু ক্ষতিকর, যা তৈরি হয় ভিওসির সাথে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ মিলে। সো আই এম শোয়িং ইউ ভূপৃষ্ঠের ওজন সানলাইট থেকে, যে তোমার যে সূর্যের আলো, তারপরে এনওএক্স মানে সানলাইট প্লাস এনওএক্স ভিওএক্স মিলে তৈরি হয়, এবং এগুলা কিন্তু আমাদের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতি করে এই জিনিসগুলো। নেক্সট আমরা দেখবো হচ্ছে, দরকার নাই, এবার আমরা গ্রিন হাউস গ্যাসে যাচ্ছি। গ্রিন হাউস গ্যাস ও তার উৎস, এগুলো অনেক ছোটবেলা থেকেই তোমরা গ্রিন হাউস শুনে আসতেছ। গ্রিন হাউস গ্যাসের উৎস, গ্রিনহাউস গ্যাসের উৎস কয়েকটি মেইন গ্রিনহাউস গ্যাসের নাম আমি লিখতেছি। সবচেয়ে বেশি যারা গ্রিনহাউস প্রভাবে ভূমিকা রাখে এই ধরনের গ্যাসের, এক নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অতটা ক্ষতি করে না, বাট এত ম্যাসিভ পরিমাণে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হওয়াতে এটি গ্রিনহাউস প্রভাবে প্রধান ভূমিকা রাখছে, 50% প্রায়। এরপরে আছে মিথেন, মানে এর তাপ ধারণ ক্ষমতা অত না কার্বন ডাইঅক্সাইডের। এই সমস্ত গ্যাস কারা আসলে গ্রিনহাউস গ্যাস হিসেবে হওয়ার যোগ্যতা রাখে? যারা তাপ ধরে রাখতে পারে, মানে সানলাইট যে আসছে পৃথিবীতে, দিনের বেলায় আসছে, রাতের বেলা কিন্তু আবার চলে যাচ্ছে, বাট কিছু কিছু এলিমেন্টস আছে, কিছু কিছু উপাদান আছে এই তাপটাকে তারা ট্র্যাপ করে, ধরে রাখে তাপটা। এই তারাই কিন্তু গ্রিনহাউস প্রভাব তৈরি করে। যাদের তাপ ধারণ ক্ষমতা বেশি বা সানলাইটকে আটকে রাখে, যেতে দেয় না, এরাই হচ্ছে তোমার গ্রিনহাউস গ্যাস। এরা কারা? মিথেন, তারপরে আছে নাইট্রাস অক্সাইড আছে, তারপরে আছে সিএফসি। তোমরা জানো সিএফসি ইজ বিগ কালপ্রিট অফ গ্রিনহাউস গ্যাস। অ্যান্ড লাস্ট ওয়াটার ভ্যাপার, এটাও আছে ওয়াটার ভ্যাপার, যেটা ওয়াটার ভ্যাপার, এটাও তোমার এক ধরনের গ্রিনহাউস গ্যাস। তো তাপ ধারণ ক্ষমতা আমি যে কয়টা লিখলাম তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সিএফসির,
সিএফসির তাপ ধারণ ক্ষমতা বেশি, বাট সিএফসি কম পরিমাণে তৈরি হওয়ার জন্য বেঁচে যাচ্ছি আমরা। সিএফসি যদি কার্বন ডাইঅক্সাইডের মতো হতো তাহলে এতদিন পৃথিবীর তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়ে যেত এবং আমরা সার্ভাইভ করতে পারতাম না। তো এই হচ্ছে মেইন গ্রিনহাউস গ্যাস। এগুলার বিভিন্ন পরিমাণ আছে, কোনটা কত পরিমাণে মানে ভূমিকা রাখে। ওই দেখো আমি লিখছি যে সকল গ্যাস অবলোহিত রশ্মি আইআর শোষণ বিকিরণ ধরে রাখার মাধ্যমে পরিবেশের তাপমাত্রা বাড়ায়। আইআর রশ্মিটা মানে অ্যাবজর্ব করে এই সকল সূর্যরশ্মির মধ্যে, সৌরশক্তির মধ্যে যে আইআরটা থাকে সেটাকে সে ট্র্যাপ করে এই গ্রিনহাউস প্রভাবটা তৈরি করে। তো আমরা দেখছি এই যে একটা চার্ট দেখাচ্ছি আমি এই সময়টা। দেখো গ্রিনহাউস গ্যাস, তার উৎস এগুলা অনেকভাবে হয়। বাসায় যে আমরা অ্যারোসল স্প্রে ইউজ করি বা কুল্যান্ট হিসেবে সিএফসি ইউজ করা হতো আগে, বাট এখন সারা বিশ্ব মিটিং করে এটা বন্ধ করে দিয়েছে সিএফসির প্রোডাকশনটা। তো কিছুটা বাঁচা গেছে। কুলেন্ট যেটা অ্যারোসল, মশার অ্যারোসল আছে বা অন্য সিএফসি তৈরি হয়। গাড়ি থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে অ্যাবজর্বড বাই অ্যাটমসফেরিক, যাই হোক এখানে দেখতে পাচ্ছ তারা এগুলা করছে কি, এই সকল গ্যাস ওই যে একটা লেয়ার দেওয়া আছে, মানে সূর্যের কিরণটাকে আর বের হতে দিচ্ছে না, আটকে ফেলছে এবং পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তো গ্রিনহাউস গ্যাসের প্রভাব সম্পর্কে আমি খুব কম বলবো, কারণ ইউ নো ইট এ লট। তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের যে আইস আছে উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে যে আইসগুলো আছে, পোলার আইস ক্যাপ যেগুলো, সেগুলো যদি গলে যায়, তা হিমবাহগুলো যদি গলে যায় তাহলে কিন্তু নিম্নের অঞ্চল যেগুলো আছে, যে সকল দেশ নিম্ন অঞ্চলে অবস্থিত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই সকল দেশ কিন্তু পানির নিচে চলে যাবে। মানে সমুদ্রের যদি স্তর যদি বেড়ে যায়, ওয়াটার লেয়ার যদি বেড়ে যায়, উঁচু হয়, জলোচ্ছ্বাস হবে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হবে। এই হচ্ছে গ্রিনহাউস প্রভাব। মূল কথা হচ্ছে আমরা গ্রিনহাউস প্রভাব থেকে কিভাবে মুক্ত হব, হাউ উই ক্যান গেট রিড অফ দিস ট্রাবল, আমরা সেটা দেখি। এই দেখো আমি লিখছি প্রভাব: বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি, ওজোন স্তর ধ্বংস, উচ্চতা। আমি এখানে একটু কেমিস্ট্রি দেখাবো। আমি এই ওজোন স্তর ধ্বংস, এখানে কিছু কেমিস্ট্রি আছে, তোমরা যেখানেই কেমিস্ট্রি আছে সেখানেই তোমরা একটু দেখবা। এখানে রিয়াকশন বেস যেটা আছে, এই ওজোন স্তর ধ্বংস, ওজোন স্তর যেহেতু আমাদের বন্ধুর মতো কাজ করছে, ক্ষতিকর রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে দিচ্ছে না, কসমিক রে বা অন্যান্য রে যেগুলো আছে, ইউভি রে, এগুলোকে আটকে দিচ্ছে কিন্তু ওজোন স্তর। বাট এই বন্ধু ওজোন স্তর কিন্তু ধ্বংস হচ্ছে। ওজোন স্তর ধ্বংস হওয়ার বিষয়টা, ওজোন স্তর তৈরি হচ্ছে ন্যাচারালি, ন্যাচারালি কিছু হচ্ছে, আর কিছু ধ্বংস হচ্ছে তোমার আর্টিফিশিয়ালি ধ্বংস হচ্ছে। তাহলে ওজোন কিভাবে তৈরি হয়? ওজোন দেখো, অক্সিজেনে ইউভি লাইট এর মাধ্যমে তৈরি হচ্ছে তোমার, এটা ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, অক্সিজেন। তারপরে এখন এই ফ্রি রেডিক্যাল আর বাতাসে তো ব্যাপক অক্সিজেন আছেই, এর সাথে মিলে তৈরি হচ্ছে ওজোন। এইটা হচ্ছে ওজোন তৈরির বিক্রিয়া, যেটা ন্যাচারাল প্রোডাকশন অফ ওজোন ন্যাচারালি তৈরি হচ্ছে। আর এই ওজোন ধ্বংস হচ্ছে কিভাবে, ন্যাচারালি ধ্বংস হচ্ছে কিভাবে? এর সাথে কি হচ্ছে, সানলাইট, ইউভি মিলে তৈরি হচ্ছে এখানে অক্সিজেন ফ্রি রেডিক্যাল প্লাস O2। দেখো ভেঙে গেল, এখন ওজোন ভেঙে গেল কিন্তু। আচ্ছা, O3 সাথে O, এই যে যেটা তৈরি হলো, এটা তৈরি হচ্ছে অক্সিজেন প্লাস তোমার 2 অক্সিজেন তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু ওজোন আবার ওজোন নিজেরা O3 প্লাস O3 যুক্ত হয়ে আবার অক্সিজেনে পরিণত হচ্ছে। এই ডিস্ট্রাকশনটা ন্যাচারাল ডিস্ট্রাকশন, এটা কোনো সমস্যা নাই, ন্যাচারাল ডিস্ট্রাকশনে কোনো প্রবলেম নাই। বাট যদি সেটা আর্টিফিশিয়াল যে ডিস্ট্রাকশনটা হচ্ছে এই সিএফসির মাধ্যমে, সেটা একটু দেখো, সেই রিয়াকশনগুলো একটু দেখাই আমি। ওজোন স্তর ধ্বংসের যে কৃত্রিম যে পদ্ধতিটা সিএফসির মাধ্যমে হচ্ছে, সেটা আমরা দেখব। সিএফসির মাধ্যমে, সিএফসি তো জানো, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। একটা সিএফসি আমি লিখছি CF এটা একটা সিএফসি, এবং ইউভি রশ্মির মাধ্যমে এটা ভেঙে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ডটা সুষম ভাঙন করছে, মানে এটা তোমার হচ্ছে হোমোলাইটিক ফিশন করছে। CF2Cl একটা ফ্রি রেডিক্যাল এবং আর একটা ফ্রি রেডিক্যাল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, ব্যাস। তাহলে সিএফসিটাকে ভেঙে গেল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল, CF2Cl ফ্রি রেডিক্যাল। এখন এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজোনকে অ্যাটাক করবে। তোমরা জানো
ফ্রি রেডিক্যালগুলো খুব সক্রিয় হয়, ফ্রি রেডিক্যালগুলো ফ্রি থাকে না, সে আরেকটা মূলককে অ্যাটাক করে, আরেকটা মূলককে অ্যাটাক করে তৈরি করছে ClO, এটা ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল প্লাস অক্সিজেন, এই তৈরি করলো। ওই অক্সিজেনটা আবার ভেঙে যাচ্ছে, অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি করছে। তোমাদের কিছুক্ষণ আগে দেখাইছি আমি, এটা কিন্তু ওজোন লেয়ারকে ডিপ্লয়েট করতেছে এটা। আবার এই যে ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল, যেটা ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল, এটা কিন্তু আবার আরেকটা ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে তৈরি করছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্লাস অক্সিজেন। এই ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল ওজোনকে অ্যাটাক করে তৈরি করছে ক্লোরিন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। সো দিস ইজ হাউ অ্যান ওজোন লেয়ার ক্যান বি ডিস্ট্রয়েড বা ডিপ্লেটেড, এভাবে ধ্বংস হচ্ছে। একটা হচ্ছে ন্যাচারালি ধ্বংস হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি ডিস্ট্রয় হচ্ছে ওজোন লেয়ার দ্বারা। তো এই হচ্ছে ওজোন লেয়ার ধ্বংসের কেমিস্ট্রি দেখলাম আমরা। এখানে আমি এখন অ্যাসিড রেইনে যাব মেইনলি। দেখো আমি পিকচারটা দেখাচ্ছি, একটা স্লাইড দেখাচ্ছি। এই যে চিমনি দিয়ে যে গ্যাসগুলা ইমিট হচ্ছে, দেখো সেই গ্যাসগুলা মেইনলি ফ্লু গ্যাস বলা হয় এগুলাকে, সালফার ডাইঅক্সাইড, NOx ফ্লু গ্যাস। এগুলা কলকারখানার চিমনি দিয়ে দহনের ফলে যে গ্যাসগুলা তৈরি হয় সেগুলোকে ফ্লু গ্যাস বলা হয়। এই ফ্লু গ্যাসগুলাই মেইনলি কিন্তু অ্যাসিড রেইনের জন্য দায়ী। এখন এরা কিভাবে অ্যাসিড বৃষ্টি তৈরি করে সেটা আমরা দেখছি। এটা তাজমহলের ছবি, বলছি এটার দেখানোর কারণ আছে। অ্যাসিড বৃষ্টির কারণ অ্যাসিড রেইন হচ্ছে, আচ্ছা প্রতিকারের প্রসঙ্গে পড়ে যাচ্ছে। আমি অ্যাসিড বৃষ্টির রিয়াকশনগুলো লিখছি। তাহলে অ্যাসিড রেইন তৈরিতে সবচেয়ে বেশি যে গ্যাসটা রেসপন্সিবল তারা হচ্ছে SOx আর NOx। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড বৃষ্টিতে কোনো ভূমিকা রাখে না। অ্যাসিড রেইনের ভূমিকা মেইনলি SOx আর NOx, এই দুটা অ্যাসিড রেইনের ভূমিকা রাখে। সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে মিশে যাচ্ছে তখন সালফিউরাস অ্যাসিড তৈরি হচ্ছে, সালফিউরাস অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইড পানি, সালফিউরিক অ্যাসিড। সো দিস ইজ হাউ অ্যাসিড রেইন ইজ প্রডিউসড। তারপরে তোমার এখানে NO2 ওয়াটার, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো এইভাবে কিন্তু অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। যে সব জায়গায় কলকারখানার পরিমাণ খুব বেশি, চায়নায় কোনো শহরে তোমার কলকারখানা এত বেশি, চায়না তো সারা ওয়ার্ল্ডের সব যন্ত্রপাতির প্রডিউসার, তোমরা জানো। চায়নার বিভিন্ন শহরে এই জন্য অ্যাসিড রেইন মাঝে মাঝে হয় এবং তার মাটির pH কমে যায়, জলাশয়ের মাছ নষ্ট হয়ে যায়, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় পরিবেশে এই অ্যাসিড রেইনের ফলে। তো তাহলে আমরা বুঝতে পারছি দহন কাজ যখনই করা যাবে, কয়লা পোড়াবো আমরা বা অন্যান্য কাজে তাপ তৈরি করবো, তখনই কিন্তু এই সমস্ত ফ্লু গ্যাস তৈরি হচ্ছে। আর এই ফ্লু গ্যাসের মাধ্যমে তার সাথে বৃষ্টির পানির সাথে লেগে অ্যাসিড মানে তার পানির অম্লত্ব বেড়ে যাচ্ছে বা মাটির pH কমে যাচ্ছে, এটা দেখলাম আমরা। তো একটু আমি এখন তোমাদের দেখাবো হচ্ছে এখান থেকে প্রতিকার পাওয়ার উপায়। দিস ইজ ভেরি গুড। কীভাবে প্রতিকার পাবো আমরা? প্রতিকার পাওয়ার উপায় খুঁজতেই হবে। আর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি যেমন ব্যবহার করবো আমরা, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি ব্যবহার করবো, সোলার এনার্জি ইউজ করবো। এখন কিন্তু বাংলাদেশে সোলার এনার্জি ব্যাপক ব্যবহৃত হচ্ছে। শুধু বাংলাদেশে ব্যবহার করলে তো হবে না, সারা ওয়ার্ল্ডকেই এটা মেনে চলতে হবে। তাহলেই আমাদের পুরা জলবায়ুটা কনস্ট্যান্ট থাকবে বা ভালো থাকবে। বায়ুকল বা উইন্ডমিল, জল বিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা ফুয়েল সেল পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার, এইসবগুলা বন ধ্বংস রোধ করতে হবে, বনায়ন বৃদ্ধি করতে হবে। এই যে ইঞ্জিনগুলা কিন্তু দহন কাজ যদি ভালো না হয়, কম্বাসন যদি ফুল না হয়, তাহলে কিন্তু তারা বাতাস দূষণ করে ফেলে। সালফার মুক্ত কয়লা ব্যবহার আর কয়লা এড়িয়ে চলা। তখন তোমাদের তাজমহলের ছবি দেখাইছিলাম আমি, এটার কারণ আছে। তাজমহলে যাই চলো। এই যে তাজমহল কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাথর দ্বারা, গ্রানাইট দ্বারা তৈরি, পাথর দ্বারা তৈরি। তো পাথরে যখন অ্যাসিড রেইন হয়, দেখো এটা তাজমহলের ঔজ্জ্বল্য কমে যাচ্ছে, ব্রাইটনেস কমে যাচ্ছে আস্তে আস্তে, বিজ্ঞানীরা দেখেছে। ওই জন্য তাজমহলের আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি নাই এখন। এখানে যখন তুমি ক্যালসিয়াম কার্বনেট, একটা ক্ষার জাতীয় পদার্থ, তার সাথে যদি এখানে তুমি যদি অ্যাসিড রেইন দাও,
তোমার সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, তার কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম সালফাইড। তার মানে কি এটা ধ্বংস করতেছে এটা। বা এর সাথে তুমি সালফিউরিক অ্যাসিড দাও, ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, ধরো অ্যাসিড রেইনের মাধ্যমে এই সালফিউরিক অ্যাসিড আসছে বৃষ্টির পানির সাথে, এসে কি তৈরি করছে? ক্যালসিয়াম সালফাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই যে গ্রানাইট পাথরটা কিন্তু নষ্ট হয়ে গেল, পাথরের ঔজ্জ্বল্য কিছুটা নষ্ট হলো। এটা একবারই নষ্ট হয় না, আস্তে 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 সামান্য ক্ষতি হয়। সামান্য ক্ষতি হওয়াতে এই পাথরের কিন্তু কমে যাচ্ছে, ব্রাইট কমে যাচ্ছে বা স্থায়িত্ব কমে যাচ্ছে। এই হচ্ছে তোমার অ্যাসিড রেইনের ডাইরেক্ট ক্ষতি। আর তো জানোই মাটিতে পড়লে তো মাটির পিএইচ কমে যাচ্ছে, তার উদ্ভিদের যে উদ্ভিদ তৈরির জন্য, উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য বা এর জন্য যেটা দরকার সেটা তোমার থেমে যাচ্ছে অ্যাসিড রেইনের ফলে, মানে পিএইচ কমে যাওয়ার ফলে। আচ্ছা, তো আমরা দেখি এরপরে তাহলে অ্যাসিড রেইন থেকে বাঁচার উপায়। এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখো। এফজিডি প্লান্ট, এফজিডি মানে হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। তার মানে আমাদের যে অ্যাসিড রেইন তৈরিতে যে সমস্ত গ্যাস অংশ নিচ্ছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সেগুলোকে আটকায় ফেলবো আমরা। মানে সালফার ডাইঅক্সাইড গ্যাসকে কম ক্ষতিকর গ্যাসে পরিণত করব আমরা। তার জন্য আমরা এমন একটা প্রকোষ্ঠ ব্যবহার করব, বা এমন একটা চেম্বার ইউজ করব, বা এমন একটা ডিভাইস ইউজ করব যেখানে এই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড গ্যাসগুলো ট্র্যাপড হয়ে এটা কম ক্ষতিকর গ্যাসে পরিণত হয়। এটাই হচ্ছে এফজিডি প্ল্যান্টের। দেখো রিঅ্যাকশনটা দেখাইছি আমি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফার ডাইঅক্সাইড, এটা ক্যালসিয়াম সালফাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পরিণত হচ্ছে। এইভাবে আমরা দেখি, এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, উইন্ডমিল সব এগুলা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আসলে অনেক ডিসকাস করলাম দূষণ সম্পর্কে। এগুলাকে ইগনোর করো না, কারণ তোমার আমি বারবার বলছি যে পরিবেশ বর্তমানে কিন্তু তোমার সবাই দূষণ নিয়ে খুব উদ্বিগ্ন, দূষণ নিয়ে, এবং দূষণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে সবাই। সুতরাং কি কি কারণে দূষণ হয়, তার কেমিস্ট্রি, দূষণের কেমিস্ট্রিটা তোমরা ভালোভাবে জানবা। সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তো দেখা হবে তাহলে পরবর্তী কোনো এক ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।